নমস্কার, বিকেল ঠিক 5টার 5 স্পেশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। সারা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আগামী আধ ঘন্টায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এবার আপনার পেশেন্টকে আপনার পারমিশন ছাড়া আইসিইউতে ভর্তি করানো যাবে না। নতুন নির্দেশিকা, অর্থাৎ যখন খুশি প্রয়োজন মতো আইসিইউতে পেশেন্টকে দেওয়া হয়ে গেছে। এই দিন এবার শেষ। কেন্দ্রের নতুন গাইডলাইন, রোগীর আত্মীয় বা পরিজনের অনুমতি ছাড়া রোগীকে আইসিইউয়ে দেওয়া যাবে না। আমার সঙ্গে ওঙ্কার থাকবে, আমার প্রতিনিধি। সরাসরি ওঙ্কারের সঙ্গে কথা বলবো। প্রথমে একবার সংক্ষেপে ওঙ্কারের থেকে জেনে নেব, ওঙ্কার, গাইডলাইনে কি রয়েছে? একদমই অতনু, যেটা গাইডলাইন জারি করা হয়েছে এবং তাতে সুস্পষ্টভাবে জানানো হয়েছে যে এবার থেকে রোগী অথবা রোগীর নিকট আত্মীয় ছাড়া, তাদের অনুমতি ছাড়া কোনো রকমভাবেই আইসিইউতে কিন্তু কোনো রোগীকে ভর্তি করানো যাবে না। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে এসে রোগীর আত্মীয়রা হয়তো তারা মনে করছেন যে আইসিইউর প্রয়োজনীয়তা নেই। সেক্ষেত্রে অনেক সময় জোর করে আইসিইউতে তাদেরকে ট্রান্সফার করা হয় এবং সেখান থেকে কিন্তু স্বাভাবিকভাবে বেসরকারি হাসপাতালগুলি ব্যাপক হারে মুনাফা লাভ করে। সেই জায়গাটি যেরকম রয়েছে, ঠিক একই রকমভাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যেটা মনে করছে তা হচ্ছে কি, যাদের অত্যাবশ্যক রয়েছে আইসিইউ, তাদের যাতে তারা তৎক্ষণাৎ যাতে আইসিইউ পরিষেবা পান, তাদের জন্যই কিন্তু এই গাইডলাইন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে মরণাপন্ন রোগী রয়েছেন যাদের কিন্তু বেঁচে ফেরা কার্যত অসম্ভব। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদেরকে তাদের অনুমতি বা সেই রোগীর অনুমতি ছাড়াই আইসিইউতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এটা কেন্দ্র বিশ্বাস করে, ওঙ্কার, এটা কেন্দ্র বিশ্বাস করে যে 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 মুনাফা লোটার জন্য এক ধরনের চক্র, হাসপাতাল চক্র, বেসরকারি হাসপাতাল তারা আগে থেকে আইসিইউতে ঢুকিয়ে দেন যাতে আইসিইউর বিল বেশি হবে এবং তাতে তাদের মুনাফা হবে। সেই জায়গাটাই বোধহয় বন্ধ করতে চাইছেন। আমি একবার চিকিৎসকদের বক্তব্য শুনতে চাইবো। সার্ভিস ডক্টরস ফোরাম থেকে কি বলা হচ্ছে এই বিষয়ে শুনবো। ব্যবসায়িক স্বার্থে যে অনেক সময় ক্রিটিক্যাল কেয়ার হয়তো প্রয়োজন নেই, তার সত্ত্বেও ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি রাখা হচ্ছে, এমনকি কোথাও কোথাও মৃত্যুর পরে ভর্তি রাখা হচ্ছে। আজকে সরকারি হাসপাতালে যে ক্রিটিক্যাল কেয়ার বেড, সেটার সংখ্যা যদি না বাড়ানো যায়, মানুষকে বাধ্য করা হচ্ছে প্রাইভেট হাসপাতালে যেতে, এবং সেখানে প্রাইভেট হাসপাতাল মালিক তাদের একাংশ আজকে কিন্তু এই ধরনের কারসাজি তারা কিন্তু করছে। এই গাইডলাইনে বেঁধে দেওয়া এবং সেটা কঠোরভাবে যাতে প্রয়োগ হয় নিয়ম কানুনগুলো, সেটা কিন্তু দেখভালের দরকার রয়েছে। ওঙ্কার, সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে এর আগে আমরা এই ধরনের কেস বহুবার দেখেছি। এরকম দুই একটা কেস তোমার কি মনে পড়ছে যে রোগীর আত্মীয়রা তাদের সঙ্গে কোনো যোগাযোগ না করে পেশেন্টের সিচুয়েশন ক্রিটিক্যাল এরকম বলে তাকে আগে থেকেই আইসিইউতে ভর্তি করানো হচ্ছে, বা কোনো ক্ষেত্রে এরকমও তো আমরা দেখেছি যে পেশেন্ট এলেই প্রথমেই তাকে আইসিইউতে ভর্তি করে দেওয়া হলো? একদমই, দেখো এরকম অভিযোগ কিন্তু ভুরি ভুরি রয়েছে। বহু রোগীর পরিবার তারা কিন্তু যখন বলছেন যে চিকিৎসার জন্য রোগীকে নিয়ে আসছেন এমার্জেন্সিতে, তৎক্ষণাৎ তাকে ক্রিটিক্যাল কেয়ারে পাঠিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ তাকে হয় আইসিইউ বা আইটিইউ কোথাও কিন্তু তাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে এরকম অভিযোগ কিন্তু বারংবার করে ওঠে বিশেষত বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে। কারণ বিভিন্ন সময় দেখা গিয়েছে যে এরকম অভিযোগ কিন্তু বহু জমাও পড়েছে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনে পর্যন্ত। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রোগীর পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ, তার মধ্যে কিন্তু এর মধ্যে কিন্তু একটা অবিশ্বাসের একটা বাতাবরণ তৈরি হচ্ছে। এই যে গাইডলাইন, সেই গাইডলাইনের পর এই অবিশ্বাসের বাতাবরণ কিন্তু আর থাকবে না। যতটুকু প্রয়োজনীয়তা রয়েছে, যাকে প্রয়োজনীয়তা রয়েছে, রোগী যদি মনে করেন যে তিনি আর থাকতে পারবেন না, তিনি আর সেই যন্ত্রণা অনুভব করতে চান না আইসিইউতে গিয়ে, কারণ আইসিইউতে গিয়ে সেখানে গিয়ে সুচ ফোটানো থেকে আরম্ভ করে নানাবিধ ব্যবস্থা করা হয়, সেইখান থেকে দাঁড়িয়ে সেই ব্যথা যন্ত্রণা তারা অনুভব করতে চান না। তাহলে সেই রোগী যদি অনুমতি না দেন বা তার রোগীর নিকট আত্মীয় যদি অনুমতি না দেন, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আইসিইউতে তাকে আর ভর্তি করা যাবে না। এই নির্দেশিকায় কিন্তু একেবারে সুস্পষ্ট করে বলা হয়েছে। এবং অতনু, যে বিষয়টি তুমি জানাচ্ছিলে যে হ্যাঁ, এরকম কিন্তু ভুরি ভুরি অভিযোগ একাধিকবার আমরা বেসরকারি হাসপাতাল থেকে পাই যে এমার্জেন্সিতে বা আপৎকালীন বিভাগে একজন রোগী এসছেন, তাকে তার প্রাথমিক চিকিৎসা শুরুর পরেই তাকে কিন্তু আইসিইউতে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে রোগীর আত্মীয় বা পরিবারের সঙ্গে কথা না বলেই। এক্ষেত্রে যে বিষয়টি উঠে আসছে তা হচ্ছে কি, একটা জটিল অস্ত্রোপচার করতে যাওয়ার সময় বা ভেন্টিলেশনে কাউকে দেওয়ার সময় যদি অনুমতি নেওয়া হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে কেন অনুমতি নেওয়া হবে না? আরেকটা বিষয়
দেখতে হবে ওঙ্কার, আরেকটা বিষয় দেখতে হবে। যখন মানুষ বিপদে পড়েন, তার প্রিয়জন, তার পরিজন কেউ অসুস্থ, তখন স্বাভাবিকভাবেই একটু ঘাবড়ে যান। টাকাটা তখন অতটা হয়তো ম্যাটার করে না, যতটা ম্যাটার করে যত তাড়াতাড়ি সম্ভব তাকে সুস্থ করে ফিরিয়ে আনা। তখন চিকিৎসক ভগবান আর মন্দির হলো হাসপাতাল। যদি হাসপাতাল কর্তৃপক্ষ, যদি চিকিৎসক বলেন যে আইসিইউতে দিলে ভালো হয়ে যাবে, তখন তো যে কেউ পারমিশন দেবেন আইসিইউতে দেওয়ার জন্য। তখন কি আর এই আইন খাটবে, এই নতুন গাইডলাইন খাটবে? দেখো, এক্ষেত্রেও কিন্তু বেশ কিছু বিষয় জানানো হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে, কেউ যদি পার্সিয়াল ইউথেনেশিয়াতে সই করে থাকেন, অর্থাৎ তিনি যদি চান যে তার শেষ বয়সে তিনি যদি কোনোভাবে পঙ্গু হয়ে যাচ্ছেন, বা তিনি যদি তার বিভিন্ন শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে না, সে জায়গা থেকে দাঁড়িয়ে তিনি তার শংসাপত্রে যদি লিখে যান যে তিনি পার্সিয়াল ইউথেনেশিয়া চান, তাকে কিন্তু কোনো রকমভাবে আইসিইউতে ভর্তি করা যাবে না। সে বিষয়টি একেবারে সুস্পষ্টভাবে সেই গাইডলাইনে জানানো হয়েছে। এর পাশাপাশি রোগীর আত্মীয় বা রোগীরা যদি কনভিন্স হন যে তাকে আইসিইউতে ভর্তি করার পর তাকে বাঁচিয়ে ফিরে নিয়ে আসতে পারবেন চিকিৎসকেরা, সেক্ষেত্রে যদি তারা এটা বোঝাতে সক্ষম হয়, সেক্ষেত্রে কিন্তু সেই চিকিৎসকের সঙ্গে কথা বলে তারা কিন্তু সেই রোগীকে অর্থাৎ কিছুটা হলেও ওঙ্কার, কিছুটা হলেও আশার আলো, কিছুটা হলেও যারা চিকিৎসা করাতে যান তারা অন্তত এটুকু ভরসা পাচ্ছেন এই গাইডলাইনে যে আগে থেকেই আইসিইউতে ভর্তি করিয়ে দেবে না, আমি বলবো তারপরেই আমার রোগীকে আইসিইউতে ভর্তি করাবে। তার কাছে অপশান থাকছে, তিনি পরিস্থিতি বুঝে সেই আইসিইউ এর অপশান নিতে পারবেন। আরও গুরুত্বপূর্ণ খবর আছে, আপনি জানেন কি? যদি আমি আপনাকে বলি যে এবার বড়দিন আর নববর্ষের উদযাপন দুর্গাপুজোকে হারিয়ে দিল, আপনি বুঝতে পারবেন না। কিন্তু কেন বলছি তার পিছনে কারণ আছে, তার জন্য বিরতির পর সঙ্গে থাকতে হবে। আমরা যখন আবাসনে থাকি, আমরা ফ্ল্যাটে থাকি, মাঝে মধ্যেই বলি যে আমাদের বোধহয় আশপাশের লোকজনের সঙ্গে যোগাযোগ অনেক কমে যাচ্ছে, তাই আশপাশের লোকজন বুঝতেও পারছেন না কোন পরিবারের মধ্যে কি হচ্ছে। যদি না চেঁচামেচির আওয়াজ পাওয়া যায়, কারোর সঙ্গে যোগাযোগ থাকছে না, কেউ কাউকে চিনি না, কারো গতিবিধি সম্পর্কে কারো কোনো ধারণা নেই। এই তো যেমন গড়িয়ার কথাই দেখুন না, গড়িয়ার কথাই দেখুন, একটি ঘর থেকে 3 জনের দেহ উদ্ধার হলো, ঝুলন্ত দেহ, 3 জনের ঝুলন্ত দেহ উদ্ধার হলো গড়িয়া থেকে। একটু ডিটেলে জানি, আমার সঙ্গে শঙ্কু রয়েছেন প্রতিনিধি। শঙ্কু, এই 3 জন এরা কারা, এদের পরিচয় কি, প্রতিবেশীরা কি বলছেন, শেষ কবে দেখা গিয়েছিল এদের, পুলিশই বা কি বলছে, একটু জানতে চাইবো। দেখো অতনু, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, এই যে ফ্ল্যাট একেবারে দেখতে পাচ্ছ যে ওপরে যে ফ্ল্যাট রয়েছে, এই ফ্ল্যাটে 3 জন থাকতেন। স্বপন মৈত্র, অপর্ণা মৈত্র এবং তার 39 বছরের ছেলে সুমন রাজ মৈত্র, এই 3 জন মিলে থাকতেন। 3 জন এখানে থাকতেন, তবে 3 জন কিন্তু একেবারে অন্যান্যদের থেকে সম্পূর্ণ আলাদা থাকতেন। ঠিকঠাক করে সবার সঙ্গে যোগাযোগ করা কিংবা সবার সঙ্গে কন্টিনিউভাবে যেটা হাই হ্যালো করা, সেটা কিন্তু তারা কোনো সময় করতো না। কিন্তু স্বপন বাবুর বয়স এই মুহূর্তে 75 বছর ছিল। তিনি সেরামিক ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি একসময় বেসরকারি সংস্থায় কাজ করতেন। সেই সংস্থা থেকে রিটায়ার্ড হওয়ার পর তিনি সামান্য কাপড়ের কোনো ব্যবসা করতেন, কিন্তু তাতে তার ঠিকমতো রোজগার হচ্ছিল না। মধ্যে 1.5 থেকে 2 বছর আগে স্বপনবাবুর বাইপাস সার্জারি হয় এবং অপর্ণা দেবী, তার যে স্ত্রী রয়েছেন, তিনিও অসুস্থ ছিলেন অনেকটা। কিন্তু ছেলে কিন্তু সেই রকমভাবে রোজগার কিংবা সেরকম কিছু করতো না, যার ফলে সে বাড়িতেই থাকতো। এনাদের পরিবারটাকে বেশি চালাতেন অপর্ণা দেবীর ছোট ভাই দেবাশিস ঘোষ, তিনিই চালাতেন। তিনিও অবিবাহিত, তিনি থাকেন নাকতলাতে। তিনি মাসে 14,000 টাকা করে এনাদেরকে দিতেন। কিন্তু এই যে দুজনের কিন্তু মাসে যে ওষুধের খরচ, সেটা কিন্তু 6 থেকে 7 হাজার টাকা দাঁড়িয়ে গিয়েছিল। অর্থাৎ যে সংসারে অনটন ছিল, রীতিমতো অনটন ছিল। সেই অনটনের মধ্যে ভাই যতটুকু দিত তার থেকে মাঝে মাঝে দেবাশিসবাবু আরও বেশি কিছু করে টাকা দিতেন, তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছিলেন। কিন্তু 27 তারিখ দেবাশিসবাবু এসছিলেন এই ফ্ল্যাটে। আসার পর
ভাগনা সুমন রাজ তিনি কেক বানিয়েছিলেন, সেই কেক তৈরি করে মামাকে দিয়েছেন, সেই কেক মামা খেয়েছে। 28 তারিখে ওনারা অর্থাৎ দেবাশিস বাবু তিনি তার বন্ধু বান্ধবদের সঙ্গে উত্তরবঙ্গে সিকিমে পাহাড়ে বেড়াতে গেছিলেন, তিনি ফিরেছেন, গতকাল ফিরেছেন। তার মধ্যে যোগাযোগ করবার চেষ্টা করেছিলেন দিদি জামাইবাবুর সঙ্গে কিংবা ভাগনার সঙ্গে, কোনোভাবে কিন্তু যোগাযোগ হয়নি। এবং আজকে সকাল থেকে এলাকা আমি দেখাচ্ছি যে এই আবাসনের বিভিন্ন ফ্ল্যাটে যারা রয়েছেন তারা কিন্তু একটা দুর্গন্ধ পান। সেই দুর্গন্ধ পাওয়ার পর দেবাশিস বাবুর কাছে খবর যায়। দেবাশিস বাবু খবর পেয়ে কিন্তু তিনি তৎক্ষণাৎ তার কর্মস্থল থেকে গাড়িতে করে এখানে আসেন। আসার পর তার আগেই পুলিশের খবর যায়। দেবাশিস বাবু আসার পর দেবাশিস বাবুর বক্তব্য একটু শুনবো, সঙ্গে থাকো। মানে প্র্যাকটিক্যালি মানে সেভাবে কিছু করতেন না। দুজনে আমার দিদি জামাইবাবু দুজনে অসুস্থ ছিলেন, জামাইবাবুর কয়েক বছর আগে বাইপাসও হয়েছিল, খুব একটা মুভমেন্টও করতেন না। আর ভাগ্নে যেহেতু ওদেরকে দেখতে হবে তো সেভাবে ও পুরোপুরি বাড়িতে থাকতো। 28 তারিখ। না 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 সেরকম কিছু নেই। আমাকে কেক মানে নিজের হাতে কেক বানিয়ে খাওয়ালো আমার ভাগ্নে, বলছে প্রফেশনালি বানিয়েছি। যখন এখান থেকে যখন আমাকে বললো যে কি ব্যাপার গন্ধ বেরোচ্ছে তো একটু তুমি ফোন করো, তখন তো ফোন করে যাচ্ছি ননস্টপ। ভাবলাম যে এদের ফোন ধরছে না বা কিছু হচ্ছে বা এদের সাড়া দিচ্ছে না, আমার ফোন হয়তো কথা বলবে, কিন্তু আমার ফোনের থেকে আমি ভাবতে পারিনি এটা কেন, সেটা আমি বলতে। স্থানীয়রা কি বলছেন, এলাকার মানুষ তারা কি বলছেন শুনুন। আমি প্রায় 2 বছর এসেছি। আপনার সামনের বাড়ি এইটা, ওদের 3 জন থাকে। বুড়ো মানুষটার সাথে কথা বলা হয়, বাচ্চারা থাকে আর কি করে, আর একটা ছেলে আছে, ও আমাকে মাসিমা বলে, দেখা হলে মাসিমা ভালো আছেন এইটুকু যা বলতো। আর কোনোদিন কোনো আত্মীয়কে আসতেও দেখিনি। কালকে গন্ধটা আমি পাচ্ছি, আমার মেয়েকে বলছি কেন গন্ধ করছে, কোথায় ইঁদুর মরেছে, ইঁদুর মরেছে নাকি, আমি জুতো আনতে যাচ্ছি গন্ধটা, হ্যাঁ আমিও পাচ্ছি গন্ধটা। শঙ্কু, আমরা দেবাশিস বাবুর কথা শুনলাম, তাই 28 তারিখ তিনি গিয়েছিলেন, যোগাযোগ ছিল তার আগে পর্যন্ত। এলাকার মানুষও বলছেন যে গন্ধ পেয়ে তারা বুঝতে পারছেন, তার আগে তারা টেরও পাননি, তারা বুঝতেও পারেননি। কি কারণে ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ বা তদন্তকারীরা যারা রয়েছেন, তাদের পাশাপাশি এলাকার মানুষও তো কিছু আঁচ করতে পারবেন? দেখো, স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে কিংবা তার আত্মীয়দের সঙ্গে কথা বলে পুলিশ যতটুকুই এ পর্যন্ত জেনেছে যে কঠিন আর্থিক অনটনে ভুগছিল পরিবার এবং একেবারে বেরোজগার হয়ে পড়ছিল। দিনের পর দিন তারা কিন্তু দেবাশিস বাবুর কিংবা আত্মীয়দের কাছে হাত পাতার মতো পরিস্থিতি হয়েছিল, তারা ঠিকমতো হাঁটতে পারতো না। এমন একটা বিষয় হয়েছে যে এই যে আবাসন রয়েছে, আবাসনে এরা জলের ট্যাঙ্ক কিংবা এখানে কোনো সার্ভিসিংয়ের কাজ সবাই একসঙ্গে করায়। 28 তারিখে একজন কর্মচারী এসেছিল ওপরে কাজ করতে, তখন যখন ওই ফ্ল্যাট থেকে স্বপন বাবুকে ডেকে জিজ্ঞাসা করা হয় যে এটা কি পরিষ্কার করা হবে, তখন উনি বলেছিলেন আমাকে আগে থেকে তো বলা হয়নি, তো সেই জন্য আজকে করতে হবে না। অর্থাৎ 28 তারিখে সে কিন্তু জানিয়েছিল, তারপর থেকে কিন্তু তাকে কোনোভাবে পাওয়া যায়নি। তবে পরিষ্কারভাবে সবাই যেটা মনে করছেন, আস্তে আস্তে এই পরিবার আর্থিক অনটনের ফলে নিজেদের কিন্তু সংকুচিত করছিল এবং 4 দেওয়ালের মধ্যে তারা কিন্তু সম্পূর্ণ আবদ্ধভাবে থাকছিল। শুধু ওভার ফোনে আত্মীয়দের সঙ্গে সে যোগাযোগ করছিল। দেবাশিস বাবু কিন্তু যখন যোগাযোগ করতে না পারছিল তখন তিনি দৌড়ে এসেছিলেন, দেবাশিস বাবু আসতেন। কিন্তু এই পরিবারটি আর্থিক অনটন, দিনের পর দিন প্রচণ্ড আর্থিক অনটনে পড়েছিল এবং তাদের সেটাই মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে যতটুকু পুলিশ আধিকারিক যারা এসেছিলেন তারা এখানে মনে করছেন। তবে বাদবাকিটা উঠে আসবে ময়নাতদন্তের রিপোর্টের পর। অতনু। ঠিকই। এবং একটি ফেসবুক লাইভ এরই মাঝে সুমন তিনি একটি ফেসবুক লাইভ করেছিলেন, সেই ফেসবুক লাইভেও কিছুটা হলো এই আর্থিক অনটন এবং তাদের এই সমস্যার কথা কিছুটা ফুটে উঠেছিল। একবার দেখাবো আপনাদের। আমার কাছে কিছু বিলংস আছে, যেটা যে পারবে সে নিয়ে নিও প্লিজ। আর সেখানে শুধু আমার ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা আছে, যেটা সম্পূর্ণ আমার ছোট মামার। আমার আলমারির মধ্যে হয়তো কিছু টাকা রয়েছে, সেটাও আমার ছোট মামার, যেটা আজকে আমাকে দিয়ে গেছে একটু আগে এসে, একটু ভালো থাকার জন্য। হয়তো ওনাকে কোনো রকম ভাবে লিটিগেশনে জড়াবেন না। এই সম্পূর্ণ টাকাটা যেটা আমার ব্যাংক অ্যাকাউন্টে আছে এবং আমার আলমারিতে আছে, সেটা আমার ছোট মামারই। আমার যেসব বিলংস গুলো আছে সেটা যেন ওনাকেই দেওয়া হয়। আমার কিছু আর্টিকেলস আছে, সেটা যদি আমার কোনো বন্ধু বান্ধব চায় তাকে যেন অবশ্যই দিয়ে দেওয়া হয়। এটা আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের সবাইকে। সাংসদ হুমকি দিচ্ছেন বিধায়কের নিরাপত্তা তুলে নেওয়ার। অবশ্য নাম করেননি অর্জুন সিং নাম করেননি, কিন্তু তার বক্তব্যের ইঙ্গিত কোথাও যেন বিধায়ক সোমনাথ শ্যামের দিকেই। অরুণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, কি হুঁশিয়ারি দিলেন অর্জুন সিং?
দেখো, আজকে ব্যারাকপুর আদালতে পাপ্পু সিং এর কেসে অর্জুন সিং সেখানে এসেছিলেন এবং তিনি বলেন যারা দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে দলের ক্ষতি করছে তাদের নিরাপত্তা তাদের তুলে নেওয়া হোক। এবং এই ব্যাপারটা আমি মুখ্যমন্ত্রী এবং তার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানিয়েছি, কারণ দলের মধ্যে থেকে তারা বিজেপির হাত শক্ত করছে এমনটাই দাবি করেন অর্জুন সিং। তিনি বলেন যখনই কোনো ঘটনা ঘটে আমার পরিবারের দিকে আঙুল তোলা হয়, সুতরাং আমাকে ফাঁসাবার জন্য এই ধরনের ঘটনা করা হচ্ছে। এবং তিনি আরো বলেন যে তিনি যেই ধরনের ঘটনা এখানে ঘটছে তার পিছনে কিন্তু তারা যে তাদের নিরাপত্তা যে তাকে দেওয়া হয়েছে নাম না করে কিন্তু জগদ্দলের বিধায়কের কথাই তিনি বলতে চাইলেন। তিনি বলেন যদি কোনো রকম ভাবে তাদের এই যে নিরাপত্তা নিয়ে তারা ঘুরছে সেটা তুলে নিলে কিন্তু তাহলে কিন্তু তারা মুখ খোলা বন্ধ হবে, এমনটাই দাবি করেন অর্জুন সিং। অর্জুন সিং এর বক্তব্য শুনুন। আমার এগেনস্টেও 10 দিন ধরে বলে যাচ্ছিল, আমাকে পার্টি বারণ করেছিল, আমি একদিনও এইসব কথা বলিনি। আমি শুধু পার্টির কাছে আবেদন করব, এই যারা দলের ক্ষতি করছে কিছু সো কল লোকেরা, তাদের শুধু সিকিউরিটি তুলে দিক, এরা দলের বিরুদ্ধে কেউ কারো বিরুদ্ধে বলবেন। এরা তো দলের থেকে ফায়দা নিয়ে দলের এগেনস্টে কাজ করছে, এদের সিকিউরিটি তুলে দিক, তাহলেই দলকে যে খাস্তা করছে, বিজেপির হাত মজবুত করছে, সবটাই বন্ধ হয়ে যাবে। সিকিউরিটি তুলে নিলে তাহলেই আর এই ধরনের কাজ এরা করবেন না, এই ধরনের বক্তব্য এরা বলতে পারবেন না, দলের নামে বদনাম করছেন এরা। এইভাবে কাকে ইঙ্গিত করছেন অর্জুন সিং? কদিন ধরেই সোমনাথ শ্যাম, অর্জুন সিং, তাদের অনুরাগীদের মধ্যে বাগ বিতণ্ডা এবং তাদের একে অপরকে কটাক্ষ, এর মাঝখানেই যখন এই মন্তব্য করছেন তখন খুব স্বাভাবিকভাবেই আঙুল ওঠে। তাহলে সোমনাথ শ্যাম সম্পর্কে কথা বলছেন না তো অর্জুন সিং এর এই বক্তব্য কতটা ইঙ্গিতপূর্ণ? সোমনাথ শ্যামের জন্যই নয়তো তার এই বক্তব্য? আরো একবার শোনাবো, শুনুন। আমার এগেনস্টেও 10 দিন ধরে বলে যাচ্ছিল, আমাকে পার্টি বারণ করেছিল, আমি একদিনও এইসব কথা বলিনি। আমি শুধু পার্টির কাছে আবেদন করব, এই যারা দলের ক্ষতি করছে কিছু সো কল লোকেরা, তাদের শুধু সিকিউরিটি তুলে দিক, এরা দলের বিরুদ্ধে কেউ কারো বিরুদ্ধে বলবেন। এরা তো দলের থেকে ফায়দা নিয়ে দলের এগেনস্টে কাজ করছে, এদের সিকিউরিটি তুলে দিক, তাহলেই দলকে যে খাস্তা করছে, বিজেপির হাত মজবুত করছে, সবটাই বন্ধ হয়ে যাবে। আমরা বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, চেষ্টা করলাম যে এই বক্তব্য শোনার পর তার কি বক্তব্য, কিন্তু রিং হয়ে গেল এখনো পর্যন্ত, বারবার রিং হচ্ছে কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি। যখনই যোগাযোগ করা সম্ভব হবে তার প্রতিক্রিয়া আপনাদের দেখাবো। আমরা আপনাদের দেখিয়েছি যে কিভাবে নয়াঞ্জলি ভরাট করা হচ্ছে এই কলকাতার উপকণ্ঠে নিউ টাউনের পাথরেঘাটায়। দেখবেন সেই ছবি, যে ছবি দেখিয়েছিলাম বিন্দাস দিনের বেলায় নয়াঞ্জলি পুরোপুরি, ওই দেখুন বছরের প্রথম দিন আমরা দেখিয়েছিলাম কিভাবে নয়াঞ্জলি ভরাট করে রাস্তা করা হচ্ছে। আচ্ছা, এই রাস্তা কিসের? না, নতুন আবাসন হচ্ছে নিউ টাউনের এই চত্বরে। তো অনেক আবাসন হচ্ছে এখন, তো সেই আবাসনের অ্যাপ্রোচ রোড তৈরি হবে, আবাসনে যাওয়ার রাস্তা তৈরি হবে। কোথা দিয়ে হবে? নয়াঞ্জলি বুঝিয়ে তার উপর দিয়ে রাস্তা হবে। আমরা এই খবর দেখানোর পর আজ 3রা জানুয়ারির ছবি দেখাই আপনাদের। দেখুন, নয়াঞ্জলিকে নিজের জায়গায় ফেরানোর কাজ শুরু হয়ে গেল। নয়াঞ্জলি নতুনভাবে আবার সেই আগের জায়গায়, মানে শুধু যে মাত্র অ্যাপ্রোচ রোড তৈরির কাজ বন্ধ হয়ে গেল তা নয়, তার পাশাপাশি দেখুন আর্থ মুভার দিয়ে মাটি সরিয়ে নয়াঞ্জলিকে পুরনো জায়গায় বা পুরনো ফর্মে ফিরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, যাতে স্বাভাবিক চেহারায় ফিরে নয়াঞ্জলি। গাড়াগুড়ি এলাকা যেখানে নয়াঞ্জলি ভরাট করে নির্মাণের কাজ চলছিল, আমরাই দেখিয়েছিলাম সেই খবর। এবং তারপর আজ দেখুন ঠিক 2 দিনের মাথায় কাজ বন্ধ করে দিল পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত। স্থানীয়রা কি বলছেন শুনুন। আগের দিনে যে আমরা দাবিটা করেছিলাম সেই দাবিটা মেনে নিয়ে আমাদের জল নিকাশের ব্যবস্থা ও নয়াঞ্জলি যেরকম ছিল সেরকমই আছে। নিউজ 18 বাংলাকে ধন্যবাদ, পঞ্চায়েতকে ধন্যবাদ দিলাম। আমরা খুব খুশি হলাম, এর বিষয়ে আমাদের খুবই একটা আতঙ্কের মধ্যে ছিলাম। আমরা নিয়ে দাবিদার করেছিলাম, পঞ্চায়েত থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে। খবরের জন্য এই নিউজ এর জন্য আমরা খুব খুশি, এই চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এই যে আবাসন হচ্ছিল, সেই আবাসনের যে অ্যাপ্রোচ রোড হচ্ছিল, সেই রাস্তার কি হবে? পিডব্লিউডির যে 211 রুটটা, তারপর থেকেই পুরোটাই হচ্ছে চাষের জমি। তো চাষের জমি যেটা কোম্পানি কিনেছে, কেনার পরে সেটাকে
আইনগতভাবে কনভার্সন করেছে এবং কনভার্সনের পরে সেখান দিয়ে তারা রাস্তা তৈরি করছে। নয়নজুলি বা খাল ওখানে কোনো নমেনক্লেচার বা ক্যারেক্টার জমির ওখানে নেই। আর যদি প্রশাসন বা সরকারি দপ্তর ওখানে ইন্সপেকশন করে মনে করেন না হিউম পাইপ কাজ হচ্ছে না বা ফ্লো সঠিকভাবে যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে ওনারা যেভাবে বলবেন কালভার্ট করতে বা বেইলি ব্রিজ করতে, আমরা সেটা করব, আমরা সেভাবেই করব। আর পঞ্চায়েতের উপপ্রধানের বক্তব্য শোনাবো আপনাদের। একটা নতুন পঞ্চায়েত, মাটিটা আগেই পড়েছিল, ঠিক আছে, এর জলের যাওয়া জায়গা নেই, এই ছোট্ট জায়গায় মাটিটা পড়েছিল 4 ডাম্পার মাটি, ঠিক আছে। আমরা দায়িত্ব যা আমরা স্বীকার করছি, সামান্য ছোট জায়গা 4 ডাম্পার মাটি ভাই পড়বে কেন। আমরা নতুন বোর্ডে বসছি, আমাদের যেদিন অভিযোগ আমরা জানিয়েছি আমরা সেদিনই ব্যবস্থা নিয়েছি। এতদিন আমরা পঞ্চায়েত দায়িত্ব ছিলাম না, তো আমরা নতুন দায়িত্ব নিয়ে কাজ করছি। পুরনো বোর্ডের সময় এটা হয়েছে, নতুন এসেই করেছি অভিযোগ আসার পরে। হাওড়ার পাঁচলার একটি ছবি দেখাই আপনাদের, দেখুন হাওড়ার পাঁচলায় সেখানে কি হচ্ছে বলুন তো, ভালো করে দেখুন। এই ব্যাগে করে বন্যপ্রাণ পাচার করা হচ্ছিল, অনেক দিন ধরে পরিবেশ কর্মীরা লক্ষ্য রাখছিলেন এবং তারপর যখন তাদের চেস করেন, তাদের ধরতে যান, উল্টে তাদের উপর হামলা চালানো হয়। একটু ডিটেলে জানি, দেবাশিস প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস, দেখো, মূলত এই পাঁচলা জুজাসা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছিল সেখানে বন্যপ্রাণ অর্থাৎ মূলত টিয়া পাখি এবং বন্যপ্রাণ সেগুলিকে পাচারকারীরা তারা কিন্তু সেখান থেকে বহু টাকা বিনিময় বিভিন্ন মানুষজনের কাছে পাখি বিক্রি করছিল, পশু পাখি বিক্রি করছিল। এই খবর পায় কিন্তু সেখানকার বেশ কিছু পরিবেশ প্রেমী মানুষজন। শুভঙ্কর কোলে সেখানকারই বাসিন্দা, তিনি ক্রেতা সেজে এক চোরাচালানকারীকে ফোন করে, সে ডিমান্ড করে একটি টিয়া পাখি তার লাগবে এবং সে মূল্যে মানে অধিক মূল্যে সেই টিয়া পাখি দিতে চোরাচালানকারীরা তারা কিন্তু ব্যাগে করে বেশ কিছু পাখি নিয়ে আসে। আর একেবারেই পরিবেশ কর্মীরা কিন্তু যখন এই ক্রেতা সেজে যায়, তার পাশাপাশি তাদেরকে ফলো করেছিল বন দপ্তর এবং হাতে নাতে এই চোরাচালানকারীদের কিন্তু ধরে ফেলে, একজনকে ধরে ফেলে, বেশ কয়েকজন পালিয়ে যায়। এরপরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তীকালে সেই যে চোরাচালানকারী ব্যক্তি তিনি ছাড়া পায়। কেন এই শুভঙ্কর বলে তিনি কেন তাদেরকে ধরিয়ে দিয়েছেন, এই অপরাধে গত সোমবার যখন রাত্রিবেলা বাড়ি ফিরছিলেন শুভঙ্কর বাবু, সেই সময় তার উপরে অতর্কিত হামলা চালায়, বেদরক মারধর, তাকে মারধর করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই উপযুক্ত পুরস্কার, বন্যপ্রাণ বাঁচাতে গেলে না উল্টে তিনি মার খেয়ে গেলেন। যদি আমি বলি আপনাদের যে দুর্গাপুজোকে হারিয়ে দিল বড়দিন আর নিউ ইয়ার সেলিব্রেশন, আপনি ভাববেন কেন বলছি এ কথা। তার কারণ এ দেখুন, এবার শীতে মদে লক্ষ্মী লাভ হয়েছে এবং সবচেয়ে বেশি মদ বিক্রি হয়েছে বড়দিন আর নববর্ষ উদযাপনের দিন। একটু খতিয়ানটা জানি, কত বিক্রি হয়েছে পুজোর তুলনায়, কত বেশি, দুর্গাপুজোর তুলনায় কতই বা বেশি। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজের সঙ্গে কথা বলবো, তবে আপনাদের জানিয়ে রাখি রেকর্ড বিক্রি। বছর শেষে 2023-এর শেষ সপ্তাহে 750 কোটির মদ বিক্রি হয়েছে, অর্থাৎ পুজোর থেকেও বেশি। ডিসেম্বরে রাজ্যের আয় মদ থেকে 2100 কোটি। সোমরাজ, কি তথ্য আছে আমাদের কাছে? বড়দিন এবং বর্ষবরণ অর্থাৎ 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত রাজ্যে মদ বিক্রি করে আয় হয়েছে প্রায় 750 কোটি টাকা, অন্তত আবগারি দপ্তরের পরিসংখ্যান তেমনটাই বলছে। 25 ডিসেম্বর এবং 31 ডিসেম্বর সব থেকে বেশি মদ বিক্রি হয়েছে। এখনো পর্যন্ত যা পরিসংখ্যান এসে পৌঁছাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে দেশে প্রস্তুতকারক বিদেশি মদের বিক্রি সব থেকে বেশি হয়েছে, অর্থাৎ বিদেশি মদের বিক্রি এই 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সব থেকে বেশি হয়েছে। গোটা ডিসেম্বর মাস জুড়ে এখনো পর্যন্ত মদ বিক্রি করে রাজ্যের আয় করেছে প্রায় 2100 কোটি টাকা, যা কার্যত রেকর্ড বলেই দাবি করছেন আবগারি দপ্তরের আধিকারিকরা। আর এবারের অর্থাৎ 2023-24 অর্থবর্ষে এখনো পর্যন্ত আবগারি দপ্তর আয় করেছে মদ থেকে শুধুমাত্র প্রায় 17,500 কোটি টাকার কাছাকাছি। মূলত সব মিলিয়ে আবগারি দপ্তর বিপুল আয়ের মুখ দেখলো এই মদ বিক্রি করে এবং পুজোর সময় যেখানে আয় করেছিল প্রায় 600 কোটি টাকা, সেখানে এই 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মদ থেকে আয় করলো প্রায় 750 কোটি টাকা। বাবা, 150 কোটি বেশি। ধন্যবাদ। রেকর্ড, আরো একটা রেকর্ড। এবার রেকর্ড বিদেশের মাটিতে। রেকর্ডই তো,
এই প্রথম বিদেশের মাটিতে প্রথম ইনিংসে কোনো দলকে ভারত 55 রানের মধ্যে গুটিয়ে দিল। ইরান প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার খবর, ইরান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বছরের প্রথম ম্যাচ এবং যেটা দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারত আজকে নেমেছিল কেপটাউনে এবং সকাল থেকে যা প্রত্যেকটাই ভারতের পক্ষে রেকর্ড এবং আকর্ষণীয় রেকর্ড। মিয়া ম্যাজিক বলতে হবে, মিয়া মানে মোহাম্মদ সিরাজ। তিনি যেদিন বল হাতে জ্বলে ওঠেন সেদিন বাকিরা শুধু দাঁড়িয়ে দেখে। এশিয়া কাপের ফাইনাল নিশ্চয়ই অতনু মনে থাকবে, এককভাবে 1 ওভারে 4 উইকেট নিয়েছিলেন, শ্রীলঙ্কা 50 রানে অল আউট হয়ে গেছিল, সেই ম্যাচ হাসতে হাসতে জিতে গেছিল ভারত। বছরের প্রথম টেস্ট ম্যাচ কেপটাউনে টসে জিতে ব্যাটিং নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এক টানা রেকর্ড করলেন সিরাজ, কি এককভাবে একটানা 9টা ওভার বল করে, অর্থাৎ এক স্পেলে 6 উইকেট নেওয়ার ভারতীয়দের মধ্যে টেস্ট ক্রিকেটের আগে কোনোদিনও নজির ছিল না। সেই রেকর্ডটা সিরাজ নিজে করলেন এবং বিদেশের মাটিতে কোনো দলকে ভারত মাত্র 55 রানে অল আউট করেছে। আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 62 রানের অল আউট করার নজির ছিল, কিন্তু সেটা 55 রান হলো এবং দক্ষিণ আফ্রিকা এই প্রথম ভারতের বিরুদ্ধে মাত্র 55 রানে অল আউট হয়ে গেলেন। এবং বাংলার পেসার মুকেশ কুমারের কথা বলতে হবে, 2 ওভার 2 বল করে কোনো রান না দিয়ে তিনিও 2টো উইকেট নিয়ে চলে গেলেন মাত্র 55 রানে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইরান দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে কেউই কিন্তু 20 রানের গন্ডি টপকাতে পারলো না।